মেঘ অধিবিদ্ধ ন্যায় কথা শুনে তানবীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, বুনু, তুই এভাবে কথা বলছিস কেন? কে তোকে প্রাধান্য দেয়নি? বল শুধু। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, কেন, তাকে কি করবা? তানবীর ধীর কণ্ঠে বলল, কিছু করব না। মেঘ তানবীরের দিকে তাকিয়ে তটস্থ হয়ে বলল, এমনি মিমকে বুঝাচ্ছি। আবিরের আঁখি জোড়া মেঘের পানে গভীরভাবে অনুবন্ধন হয়ে আছে। মেঘ তানবীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে ফেলল। মিনহাজের পরিকল্পনা মেঘ এমন একটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে। খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে, অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির। মেঘ যে ইনডাইরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই। মেঘ খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে। আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে। আবির আজ অফিসের কাজে কোনোভাবে মনোযোগ দিতে পারছে না। আবিরের বুকের ভিতরে অধৈর্য হাওয়া বইছে, হৃদয়ে তোলপাড় চলছে, এসিতে বসেও শরীর ঘামছে। দুশ্চিন্তা আবিরের শ্যামবর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে। ফাইল এলোমেলো অবস্থা ফেলে টেবিলের ওপর মাথা রেখে শুয়ে আছে। রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখে তাড়াতাড়ি এগিয়ে এসে বলল, কি হয়েছে আবির, অসুস্থ লাগছে? আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভুরু কুঁচকে বলল, কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস? মেঘ ইদানিং কেমন জানি ব্যবহার করছে। কেমন করতেছে? ডিরেক্ট কিছু বলে না, তবে কেমন জানি ঢ্যাস দিয়ে কথা বলে। রাকিব মৃদু হেসে বলল, তোকে পরীক্ষা করছে হয়তো, তা বোঝার বয়স আমার হয়েছে। তাহলে দুশ্চিন্তা কী নিয়ে করছিস? খোঁচাখুচিটা যদি সিরিয়াস রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে। আমি সেই দিন ওর আইডি থেকে মিনহাজ ছেলেটাকে ব্লক করেছি। ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি, আনব্লকও করেনি। ঠিকই ভার্সিটির ঘন্টার পর ঘন্টা ওই ছেলেগুলোর সাথে আড্ডা দেয়। রাকিব গম্ভীর কণ্ঠে বলল, তুই যে এই বিষয় কোনো না কোনো দিনই দুশ্চিন্তা পড়বি সেটা আমার অজানা নয়। তোকে কম করে হলেও 1000 বার বলছি, তুই এবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনী কিছুই হতো না। আমিরা কন্ট্রোল করতে পারি না, জানিস তো। এখন পর্যন্ত যে কয়েকজনে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খেয়েছে। ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না, গায়ের জোর, এলাকার দাপট দেখায়। সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয়। মিনহাজদের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে? তীব্র আক্রোশ থেকে দিব মায়ের। কোনো না কোনোভাবেই সেই কথা মেঘের কানে যাবে, আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছি, আর তা নিয়ে তুলকামাল কাণ্ড ঘটাবে। এমনিতে ওর সাথে রাগারাগি শেষ নেই। এই ঘটনা ধরে দেখা যাবে কথা বলা বন্ধ করে দিয়েছে। তানবীর বা আমি তো বলতেই পারতাম। হ্যাঁ পারতি, কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝতো। কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম। এত বছর পর ভার্সিটিতে উঠে দুটা ছেলে বন্ধু হয়েছে, এখন মেঘকে না মেরে ওদেরকে মারা হয়েছে। মেঘ কি এতটাই বোকা যে কিছু বুঝবে না? তোরা মারলে ছেলেগুলো মেঘকে ডিটেলস বলবে, আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে। সবভাবেই দোষ গিয়ে আব্বির আর তানবীরের ওপরই পড়বে। তো এই সুদূর প্রসারিত চিন্তা ভাবনার জন্য নিজের মনোভাব হারাচ্ছিস, দিন দিন বদমেজাজি হয়ে যাচ্ছিস, মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস, আর এই সুযোগ ছেলেগুলো অতিবার বাড়তেছে। আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো, কেন আসছিলি? রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল, বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল। অফিস শেষে আবির কিছু স্ট্রিট ফুড আর দুটা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় আসছে। মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছে। আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল। অপর পাশে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে। আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে এলো। আবির তীর্যকভাবে মেঘের দিকে তাকালো। আবির বাসায় আসতে বা খাবার নিয়ে আসতে সেই দিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই। সে তার কথা
বলা এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময়ই নেই। আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে। বাসায় যে যার আনুক না কেন, প্রথম ডাকটা মেঘকেই দেয়, আর মেঘ খাবার পরিবেশন করে মিম আর আদিকে নিয়ে খায়। আজ মেঘ কথা বলছে দেখে মিম মেঘের জন্য খাবার নিয়ে আসছে। মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু স্বরে বলল, আপু নাও। মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল, দেখিস না কথা বলছি, এখন আমার এসব খাওয়ার সময় নেই। আবির সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাগে ধপাধপ পা ফেলে রুমে চলে গেছে। মেঘ ধমকটা মিমকে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে গিয়ে লাগছে। মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি। বন্যারা কারোর সাথে কথা বললেও আবির তানবীর আসলে কথা শেষ করে কল কেটে দিত, অথচ আজ তার ভিন্ন রূপ। আবির চলে যেতে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ফোন রাখ, এখন খাবো আমি। মেঘ ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, এই মিম, আমার ভাগ আমায় দিয়ে যা। মিম মন খারাপ করে বলল, তুমি না বলে তোমার এসব খাওয়ার সময় না? সময় ছিল না, এখন আমার অপরন্ত সময়, সব কিছু আমার কাছে নিয়ে আয়। মিম খাবারগুলো মেঘের কাছে গিয়ে চলে যেতে নিল। মেঘ মিমের হাতে টান দিয়ে মেঘের পাশে বসিয়ে হেসে বলল, রাগ করছিস? সরি বাবু। মিম কিছু বলছে না দেখে মেঘ দুহাতে মিমকে কাতু কাতু দেওয়া শুরু করলো। সহসা মিমের ছোট্ট দেহ কম্পিত হলো, নড়তে নড়তে বলল, আপু ছাড়ো। মেঘ হাসতে হাসতে বলল, তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না। কাতু কাতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো। মেঘ সঙ্গে সঙ্গে কাতুকুতু দেওয়া থামিয়ে দিয়েছে। দু বোনের গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে। আবির নিজের ভাগের খাবার নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে। মিম মেঘের চুলে হাত বুলিয়ে মৃদুস্বরে বলল, কি হলো আপু? মেঘ লাজুক হাসলো আর বলল, জানিস আমি একজনের প্রেমে পড়েছি। মিম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, সত্যি কার? মেঘ দুহাতে মুখ লুকিয়ে বলল, বলা যাবে না, প্লিজ আপু বলো, কে সে? আছে কেউ একজন, পছন্দ করো? না, ভালোবাসি। আপু বলো না প্লিজ। খুব শীঘ্রই বলবো, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। ফি আমানিল্লাহ। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। ক্রোধে দু চোখ রক্তপা হয়ে আছে। মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে। কপালে দুপাশে দুটা অবিরাম কাঁপছে। মস্তিষ্ক রক্ত সঞ্চালন বেড়ে গেছে। ঘণ্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা ট্রাউজার আর টি শার্ট পরে নিচে আসছে। মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খুশ গল্প মেতে আছে। আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসলো। আবির নিচে এসে ওদের পাশে সোফায় বসেছে। আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসলো। আবির দুহাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো। হাতের লোমের গুঁড়ায় এখনও বিন্দু বিন্দু পানি জমে আছে। ভেজা চুলগুলো কপাল ঠেলে বুরুক থেকে নেমে পড়েছে। চুলের আগা থেকে অবিরত মুক্তোর মতো পানি বিন্দু আবিরের টি শার্টে পড়ছে। মেঘ এক পলকের জন্য তাকাতেও সর্বাঙ্গে কারেন্টের এক শক লাগলো। সঙ্গে সঙ্গে বুকের ভিতর ধুকপুক শুরু হয়ে গেছে। মেঘ চোখ সরিয়ে নিয়েছে। আবির মিমকে উদ্দেশ্য করে বলল, রুম থেকে আমার ফোনটা নিয়ে আয়। কথাটা বলা মাত্রই মিম উঠে গেছে। মেঘ সোফার কর্নারে গুটিসুটি মেরে বসে আছে। মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোনে হাত দিয়ে কী যেন করতে লাগলো। আবির নিকেট দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে। মেঘ ফোন চাপতে পারছে না, ভয় হাত কাঁপছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতা অপব্যবহার করছিস? মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে। মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আবির রেগে বলল, কথা বলছিস না কেন? মেঘ কিছু না বলে উঠে যেতে নিলেই আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি মেঘ, কথা কানে যায় না তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। বলেই মেঘ কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেল।
মেঘের কথাটা আবিরের মনের আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। আবির ভুরু যুগল নাকে গুড়াই টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইল। আকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেওয়ালে এক প্রকার ছুঁড়ে মারল। শব্দে মেঘের 5 সেকেন্ডের জন্য থমকে গেল, তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেল। মিম ফোন নিয়ে নিচে আসছে। ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাভ আঁখি যুগল দেখে ভয়ে ঢোক গিলল। কোনো রকম ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে। আবির সেই যে বেরিয়েছে, সারা রাতও বাসায় ফেরেনি। মেঘের অপেক্ষা করতে করতে ব্যালকানিতে ঘুমিয়ে পড়েছিল। ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতে মেঘ থতমত খেয়ে উঠল। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল। আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠল। ভোরবেলা বাসার বাইরে গিয়ে দেখে আসছে আবিরের বাইক আছে কিনা। এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না। আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না। সকাল 7টার থেকে মেঘ খাবার টেবিলে বসে আছে। আবির ফিরলে যেন দেখতে পায়, কিন্তু আবিরের ফেরার নামগন্ধ নেই। সবাই খেতে বসেছে, আবির নেই দেখে আলী আহমেদ খান প্রশ্ন করল, আবির কোথা? উঠেনি? তানবীর গলা খাকিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল, ভাইয়া রাকিব ভাইয়াদের বাসায়। কেন? অফিসের কাজে গেছিল, রাতে আর ফিরেনি। আলী আহমেদ খান ভারী কণ্ঠে বলল, কাজের জায়গায় থাকবে, তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক? তানবীরের আর কিছু বলার নেই। বড় আব্বুর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না, তার থেকে কথা না বলাই সেও। মেঘ নিস্তব্ধ আঁখিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছে। বাসার মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানবীর ভাইয়ের কাজের কথা বলেছে। মেঘ অল্প খেয়ে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেছে। রাতে ঠিকমতো ঘুম না হয় মেঘের চোখ ঘুমে টলছে। অর্ধেক ঘুমে থেকে ক্লাসগুলো শেষ করছে। ক্লাস শেষ হতেই বন্যা শুধালো, কিরে তুই কি রাতে ঘুমাসনি? চোখ ফুলে আছে কেন? ঘুমাইছি অল্প। লিজা একে উত্তেজিত কণ্ঠে বলল, কিরে বান্ধবী, কি অবস্থা হবে? এর মধ্যে মিনহাজ, তামিম, সাদিয়া, মিষ্টি আসছে। মেঘ নিকেট কণ্ঠে জানালো, আমি তোদের কথা আর শুনতে পারবো না। সাদিয়া ভুরু কুচকে বলল, কেন? মেঘ ধমকে স্বরে বলল, আজকে তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাইয়ের বাসা থেকে চলে গেছে। আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানে ঘুমিয়ে পড়েছি। বন্যা ধীর কণ্ঠে বলল, মেঘ তোকে আগেই সাবধান করেছি, তুই আমার কথা কানে তুলিস না। আবির ভাইকে তুই চিনিস না? ওরা নাচাচ্ছে আর তুইও তাতে তাল দিচ্ছিস। এখনও সময় আছে, সব বাদ দে। উনি মনের ভাব প্রকাশ করবে না। চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ, পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে। মেঘ কিছু বলার আগে মিনহাজ গম্ভীর কণ্ঠে বলল, এই বন্যা তুই থামবি? মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস, বন্যার কথায় কান দিস না। উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে, আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ। এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না, বুঝলি? সাদিয়া ওর সঙ্গে তাল দিল। হ্যাঁ সত্যি তো, মেঘ ওনাকে এত পছন্দ করে। উনি কি এসব বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভার নেয়? সবটা ক্লিয়ার করা প্রয়োজন। ওনার মনে কি চলছে তা জানলে মেঘ ঠিক সিদ্ধান্ত নিতে পারবে। বনা ভরা গলায় বলল, তোরা বোঝার চেষ্টা কর। মেঘ তোদের মতো এত বুঝদার না, স্ট্রং না। উল্টোপাল্টো আচরণ করলে আবির ভাই মেঘকে মেরেই ফেলবে। মিনহাস রাগী স্বরে বলল, কোন অধিকারে মারবে? কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে? মেঘ তোকে কিছু বললে তুই আমায় বলবি, বুঝলি? বন্যা উপহাসের স্বরে বলল, তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম। তুই আবির ভাইয়ের সম্পর্কে জানিস না, তাই দয়া করে চুপ থাক। মেঘ তুই তোর ওনাকে চিনিস? প্লিজ আমার কথা মান, ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ। মেঘ নিরুপায় হয়ে সবার দিকে তাকালো। এদিকে বন্যার বারণ করেছিল, অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করছে একদম ঠিক করছে। অন্যদিকে আবির ভাই রাগে বাসা থেকে চলে গেছে। মেঘ এখন কি করবে? মিনহাজ ফটাফট বলা শুরু করলো, দেখ মেঘ, উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে, মানে ওনার মনে কিছু একটা আছে। এখন সেটা আমাদের প্রকাশ করতে হবে। মাঝপথে ছেড়ে দিলে তুই জীবনও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না। এখন তুই ভাব, বন্যার কথা মেনে এভাবেই
চলবি নাকি আমাদের কথা মেনে তোর আবির ভাইয়ের মনের কথা শুনবি? মেঘ বোকার মতো তাকিয়ে আছে। লিজা পুনরায় বলল, তোর প্রেমের রোগে বছর হয়ে যাচ্ছে, আর কতদিন ওনার পিছু পিছু ঘুরবি বলতো? উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি। প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব, তবু ওনার মোহে এভাবে পড়ে থাকিস না। প্রায় 1 ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে। বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক্ট না। মেঘ যাতে এমন কাজ কোনোভাবে না করে, অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে। বন্যা যেতে যেতে আবারও কিছুক্ষণ মেঘকে বোঝালো, কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না। মেঘের মন মস্তিষ্ক শুধু একটাই চিন্তা, আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা, সেটা যে কোনো মূল্যেই হোক। মেঘরা চলে যেতেই তামিম মিনহাজকে প্রশ্ন করলো, তোর মনে কি চলছে বলতো? মিনহাজ উল্টো প্রশ্ন করলো, কেন? তুই মেঘকে উস্কাচ্ছিস যাতে আবির ভাইয়ের মনের ভাব জানতে পারে, কাহিনী কি? মিনহাজ গলা খাকিয়ে দিয়ে বলল, আমি মেঘকে পছন্দ করি, ওর প্রতি ভেতর অনুভূতিটা আছে, কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই। ওর মস্তিষ্ক আবির ভাইয়া ছাড়া কিছুই নেই। এই অবস্থা আমি যত চেষ্টাই করি ওর মনে আমার জায়গা করতে পারবো না। দেখলি তো আবির ভাই আমার পলক দিয়েছে, এই খুশিতে সেই দিন সবাইকে চকলেট দিল। এমন তো অবস্থা আমি কোনো কিছুই আশা করতে পারি না। তামিম বিস্ময়ে সমেত তাকিয়ে বলল, তাহলে তুই তোর অনুভূতি কোরবান করে মেঘকে আবির ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস? মিনহাজ রাশভারী কণ্ঠে পুনরায় বলল, হতে পারে তাই, আবার উল্টোটাও হতে পারে। যেমন? মিনহাজ লম্বা করে শ্বাস টেনে বলা শুরু করলো, দেখ, মেঘ প্রায় 9 মাস যাবৎ আবির ভাইকে পছন্দ করে। আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় 4-5 মাসের, তার মধ্যে আমাদের সাথে পরিচয় আরও 4-5 মাস আগে মেঘ ওনাকে পছন্দ করে। মেঘে যথেষ্ট কিউট আর লক্ষ্মী একটা মেয়ে, যে কেউ দেখায় প্রেমে পড়বে, যেখানে উনি তো এক বাড়িতে থাকেন। এই 9 মাসে কি উনি মেঘকে খেয়াল করেননি? অবশ্যই করেছেন, এবং মেঘের অনুভূতি বুঝেছেন, তবে প্রকাশ করছে না। কেন? হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে, উনি তার সাথে কমিটেড, আবার মেঘের প্রতিও ওনার সফট কর্নার আছে। এজন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইকে উস্কাচ্ছি। এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে এবং সম্পর্ক গাঢ় হচ্ছে। বাই চান্স আবির ভাই রেগে মেঘের উপর রিয়াক্ট করলে মেঘ আমাকে বলতে আসবে, তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢোক গিলে বলল, ভাবতে অবাক লাগছে, তুই আমার বন্ধু, এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? মিনহাজ কিলকিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুইও বলছিস ওনারা ইচ্ছাকৃত ওনাদের অবস্থা বুঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল? আবির ভাই প্ল্যান করতে পারলেন, আমি কেন পারবো না? আর যদি আবির ভাই মেঘকে ভালোবাসি বলে দেন, তখন কি করবি? তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেব। তবুও বিষয়টা সমাধান হওয়া দরকার। সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত। আবিরকে এড়িয়ে চলা, আবিরকে দেখে দেখে ফোনে কথা বলা, ইচ্ছাকৃত খোঁচানো, সবই চালাচ্ছে আবির। 2-একটা মেঘের সঙ্গে কথা বলতে চেয়ে, কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আরও কিছু বলেনি। মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে। তানবিরাজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত। সকালে না খেয়ে বেরিয়েছিল। আবির দুপুর পর্যন্ত আব্বুর অফিসে কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে। গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, সকলে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল। ইদানিং মেঘের উড়োচণ্ডী চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেরও তার প্রভাব পড়েছে। মিটিং গত সপ্তাহ হওয়ার কথা ছিল, আবির সেটা পেছাতে পেছাতে আজ পর্যন্ত টেনে এনেছে। আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসে সম্পূর্ণ ভেঙে পড়ে। আজ নিজেকে শক্ত ফোন বন্ধ করে ড্রয়ারে রেখে দিয়েছে। নিজের রুমে ছেড়ে ল্যাপটপ নিয়ে আবিরের রুমে কাজ করছে। রাসেল দুপুর পর্যন্ত অফিস করছে। আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন, তাই দুপুরের দিকে চলে গেছে। প্রায় 2 ঘন্টা আবিরদের মিটিং চলো। মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতে দেখল রাসেল 10 বার কল দিয়েছে।
রাকিব কল ব্যাক করতেই রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল, ওই আবির কই? আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল। কেন, কি হয়েছে? তুই আবিরকে বল। বলে রাসেল কল কেটে দিয়েছে। রাকিব আবিরকে বলা মাত্রই আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেসেজ আসতে সাথে ছবিতে চাপ দিতে দেখল মিনহাজ বেশ কয়েকটা লাল গোলাপ হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছেন। মেঘ ফুলগুলো দিকে তাকিয়ে আছে। বন্যা, মিষ্টি, সাদিয়া, লিজা, তামিম সবাই পাশে দাঁড়ানো। ছবিটা দেখা মাত্র আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে। রাকিব ক্লায়েন্টের সাথে কথা বলায় ব্যস্ত। আবির কয়েক মুহূর্তের মধ্যে ভাইকে চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে। রাকিব পেছন থেকে ডেকে বলো, কোথায় যাচ্ছিস? আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেল। রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছালো সেখানে। মেঘদের কাছাকাছি গিয়ে বাইকে ব্রেক কষলো। মেঘরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল। মিনহাজের হাতে এখনও একগুচ্ছ লাল গোলাপ। রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরে বসেছিল। আবির মেঘদের কাছে আসতেই সব মাথা উঁচু তাকালো। চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো। মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে। সহসা হৃৎপিণ্ডে ধুকপুকানি বেড়ে গেছে, সাথে মনের ভিতরে খুঁজখুঁজ লেগেই আছে। আবির চোখ বুজে দীর্ঘ শ্বাস ছেড়ে দুকদম এগিয়ে মেঘের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। মেঘ কিয়ৎক্ষণ আহাম্মকের মতো চেয়ে রইল, কিছুই বলল না। আবির প্রথম নেত্রে মেঘের চোখের দিকে তাকিয়ে বাজ খাই কণ্ঠে প্রশ্ন করল, এখানে কেন আসছিস? মেঘের অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দিতে। আবির পুনরায় প্রশ্ন করল, শুধু আড্ডা দিতেই? জি। মেঘের কণ্ঠস্বর নিরুত্তর। ভাব দেখে আবিরের মেজাজ চরম লেভেলের খারাপ হচ্ছে। বারবার চোখে সেই ছবিটা ভাসছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি কথা বল মেঘ। মেঘ নিরুত্তর। মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া মেঘকে কিছু বলবেন না। আবির ঘাড় ভিড়ে রক্তাওয়া চোখে তাকালো মিনহাজের দিকে। কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে উঠল, স্টপ ইউর মাউথ। আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি। আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে। আবিরের লাল চোখ জোড়া দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে নিল। বন্যা সহসায় মাটির দিকে তাকিয়ে আছে। আবিরের হুঙ্কারে ভয়ে সবটা কাঁপছে। ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো, কিন্তু ভিতরে ক্রোধে কাছে হার মানতে বাধ্য হলো। আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে। তীর তীর করে কাঁপছে ঠোঁট। বুকের ভেতর হৃৎপিণ্ডটা ধিক বিক ছুটছে। ভয়ে ঢোক গেল। আবির মেঘের চোখে চোখ রেখে কণ্ঠে 4 গুণ ভারী করে শুধালো, তুই ওই ছেলেকে পছন্দ করিস? হ্যাঁ কি না? মেঘ নিকের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। বারবার ঢোক গেলছে, কিছু বলতে পারছে না। মেঘ সহসা তাকালো ওদের দিকে। মিষ্টিরা চোখের ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল। আবির ভাইয়ের মনের কথা জানা এর চেয়ে উত্তম উপায় আর নেই। মেঘের শ্বাস আটকে যাচ্ছে, শ্বাসনালীতে তুফান চলছে। কি করে বলবে এত বড় মিথ্যাটা? আবির মেঘের বাহুতে চেপে ধরে বাজ খাই কণ্ঠে চিৎকার করল, তাকা এদিকে। মেঘের দেহ আবারও কম্পিত হলো। সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে। রক্তবা দু চোখ থেকে যেন আগুন বের হচ্ছে। সেই আগুনে মেঘের হৃদয় পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মিনহাজদের শেখানো প্রতিটা কথা মেঘের মাথা ঘুরছে। আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতে হবে। মেঘ ঢোক গিলে ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ। আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে। কয়েক মুহূর্তে মেঘের চোখের দিকে তাকিয়ে রইল। কপাল ঘামছে। আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইকে স্টার্ট দিল। রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আবির বাইক থামানোর অবস্থায় নেই। আবির চলে গেছে। মেঘ আকস্মাৎ মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে। আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন, ভিতরে কম্পনের কাজে সব হার মানতে বাধ্য। মেঘ অজ্ঞান হয়ে বন্যার কোলে শুয়ে আছে। মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে। এর মধ্যে রাকিব আসছে। রাকিব কল না ধরা। রাকিব রাসেলকে কল দিয়েছিল।
রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটে গিয়ে রওনা দিয়েছে। তানবীরকে সব জানিয়েছে। রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আবির কোথায়? আবির চলে গেছে কোথায় জানি না। রাকিব উদ্দিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুই ওকে আটকাতে পারলি না? ও কি আমার কথা শোনার মানুষ? চেষ্টা তো করেছি। ওদের কথোপকথনের মধ্যে আবির বাইক নিয়ে থেকে নেমে রাগান্বিত কণ্ঠে বলল, ভাইয়া কোথায়? রাকিব মৃদু স্বরে বলল, ও বাইক নিয়ে চলে গেছে। তানবীর আগ পাশ না ভেবে মিনহাজকে এলোপাথারি মাইর শুরু করল। তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মাইর পড়েছে। রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তামিমকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো। দুজনে মিলেও তানবীরকে আটকে রাখতে পারছে না। মাইরের চোটে মিনহাজ হাতে ফুলগুলো মাটিতে পড়ে গেছে। মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে। রাকিব আর রাসেল তানবীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তুই মেঘকে নিয়ে বাসায় যা। তানবীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল, তানবীর মেঘকে কিছু বলবি না, চুপচাপ বাসায় যা। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো। রাগ আর ক্রোধ যেন বেরিয়ে আসছে চাইছে। ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে তানবীরের নজর পড়ে। সঙ্গে সঙ্গে পায়ের জুতো দিয়ে টকটকে লাল গোলাপগুলো পিষে ফেলেছে। মিষ্টিরা চোখে নামিয়ে সেই দৃশ্য দেখল। কেউ চোখ তুলে তানবীরের মুখের দিকে তাকাতে পারছে না কেউ। তানবীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজ দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, আমি এখন চলে যাচ্ছি ঠিক, কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর আছে বলে দিলাম। তানবীর বাইক স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল, উঠ। রাকিব আবারও বলল, মেঘকে চুপচাপ বাসায় নামাইয়া দিবি, রাগ দেখাবি না বললাম। তানবীর মিজানের দিকে একবার তাকালো। গভীর কণ্ঠে রাকিবের উপর চেঁচিয়ে বলল, আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হয় লাশ গুম করার ব্যবস্থা করো, আমি আসছি।